বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটা হলো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের রেয়ামিল। রেয়ামিলটা যদি তোমরা ভালোভাবে শিখতে পারো তাহলে তোমাদের যে দশম অধ্যায় আছে অর্থাৎ 8 থেকে 19 সেটা তোমাদের জন্য অনেকই সহজ হয়ে যাবে। তাহলে কথা না বলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এখানে এক নম্বর সৃজনশীলের প্রথমে ক নাম্বার বলছে যে কোন কোন দফাগুলো রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না, কোন দফাগুলো রেয়ামিল অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। তো ক নাম্বারে আমরা সব করলাম বিবরণ টাকা টাকা। এখানে যে দুইটি দফা অন্তর্ভুক্ত হবে না, হাতে নগদ 1/1/2017 আর হলো সমাপনী মজুদ পণ্য, এই দুইটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ এই দুইটাই তোমাদের ক নাম্বার দিতে হবে আর দুইটা যোগ করলে হলো 27,000। এখন আসি কেন, আমি কিছু রুলস লিখছি তোমাদের, তোমরা লক্ষ্য করো যে রেয়ামিলে যে সকল দফা অন্তর্ভুক্ত হয় না, তাহলে আমি কিছু দফা লিখছি। পারম্পরিক চলতি সম্পদ, পারম্পরিক চলতি দায়, সমাপনী মজুদ পণ্য। সাথে রেখে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য ডেবিট হবে এবং পারম্পরিক মজুদ পণ্য রেয়ামিলে আসবে না। অর্থাৎ পারম্পরিক চলতি সম্পদ এবং পারম্পরিক চলতি দায় এই দুইটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। বেশিরভাগ হয় যে হাতে নগদ আর ব্যাংক জমা এই দুইটাই থাকে বেশি, অর্থাৎ হাতে নগদ আর ব্যাংক জমা এই দুটো যদি পারম্পরিক থাকে তাহলে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, এখন তাহলে আমরা কি বুঝলাম, পারম্পরিক চলতি সম্পদ এবং পারম্পরিক চলতি দায় আর বেশিরভাগ থাকে হলো পারম্পরিক হাতে নগদ, পারম্পরিক ব্যাংক জমা এই দুটোতেও চলতি সম্পদ। আবার এরকম থাকতে পারে পারম্পরিক পাওনাদার, সেটাও থাকতে পারে, সেগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। কারণ দেখা গেছে বছর শেষে গেলে বছরের শুরুতে ব্যাংক ব্যালেন্স আছে 50,000 টাকা, বছর শেষে কিন্তু এই 50,000 টাকা নাও থাকতে পারে, কমও থাকতে পারে, বেশি থাকতে পারে। এই জন্য কিন্তু পারম্পরিক চলতি সম্পদ এবং পারম্পরিক চলতি দায় রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। আর সমাপনী মজুদ পণ্যটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তবে যদি সমন্বিত ক্রয় থাকে সেক্ষেত্রে কিন্তু সমাপনী মজুদ পণ্যটা আসবে না, আসবে ডেবিট হবে, আর পারম্পরিক মজুদ পণ্য রেয়ামিলে আসবে না। তুমি মনোযোগ দাও। এই জন্য আমরা অবশ্যই ক নাম্বার আমরা বুঝতে পেরেছি, যেহেতু আমি একটা রুলসটা লিখে দিচ্ছি। এই রুলস অনুযায়ী যে তোমরা ক নাম্বার যখনই আসে যে রেয়ামিলে কোনটা অন্তর্ভুক্ত হয় না, তোমরা আমার এই রুলসটা খেয়াল করলে কিন্তু সেটা খুব সহজে করতে পারবে। 2 নম্বর হলো রেয়ামিলটা তৈরি করতে বলছে। তো রেয়ামিলে দেখো ক্রমিক নং, হিসাবের শিরোনাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে ক্রমিক নং বরাবরই তুমি 1 2 3 4 এগুলো দিয়ে রাখবা, যেগুলো দফা রেয়ামিলে প্রশ্নে দেওয়া থাকে। তো প্রথমে আছে মূলধন, আমি সূত্র লিখছি সম্পদ ব্যয় ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। এই দুইটা জানলে কিন্তু এনাফ। তার মধ্যে কিছু ব্যতিক্রম থেকে পাওনাদার বাট্টা সঞ্চিতি, এটা হলো ডেবিট। এছাড়া যত ধরনের সঞ্চিতি আছে সব সঞ্চিতি কি করতে হবে, ক্রেডিট করতে হবে। নগদ তহবিল ছাড়া অন্য সকল তহবিল ক্রেডিট, ঠিক আছে। আর এছাড়া আর কিছু তোমার কোর্স কাটাতে হবে যেগুলোতে প্রাপ্ত লেখা আছে, প্রাপ্ত, এইগুলো সব ক্রেডিট। কারণ চাইলে হয় এটা আয় হবে অথবা কি হবে, দায় হবে। যেরকম অগ্রিম প্রাপ্ত হলে সেটা হবে কি দায়, ঋণ প্রাপ্ত হলে সেটা হবে কি দায়, ঠিক না। অথবা কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, এগুলো হবে কি আয়। মানে আয় হলো ক্রেডিট, দায় হলো কি ক্রেডিট। তাই প্রাপ্ত লেখা থাকলেই তোমরা কি করে দিবা, ক্রেডিট করে দিবা। আবার প্রদান যদি লেখা থাকে, প্রদান বা পরিশোধ অথবা প্রদত্ত, এই ধরনের লেখা থাকলেই কিন্তু সেটা কি করে দিবা, ডেবিট করে দিবা। ওকে, তুমি কিন্তু বা মনোযোগ, তুমি তাহলে প্রদান প্রদত্ত অথবা পরিশোধ লেখা থাকলেই কি ডেবিট। এটা হতে পারে সম্পদ, হতে পারে ব্যয়। যেমন ঋণ প্রদান করা হলো, এটা কিন্তু সম্পদ, সম্পদ তো ডেবিট। ভাড়া প্রদান, এটা ব্যয় ডেবিট। তার মানে প্রদান লেখা থাকলেই তোমার কি করতে হবে, ডেবিট করতে হবে। প্রাপ্ত লেখা থাকলেই বা পাওয়া গেল লেখা থাকলেই কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে মূলধন এটা কি ক্রেডিট, ক্রেডিটের ঘরে টাকা দেবো 1,10,000 টাকা দেওয়া আছে প্রশ্নে, আমরা ক্রেডিটের ঘরে দেবো 1,10,000 টাকা। তারপরে দেনাদার, এটা কি দেনাদার সম্পদ, কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু বুঝে বুঝে দেনাদার সম্পদ, তাই এটা কি করতে হবে, ডেবিট করতে হবে। পাওনাদারটা কি দায়, সোজা টাকাটা লিখতে হবে, ডট দিয়ে দিলাম। পাওনাদার আছে কি 15,000 টাকা প্রশ্নে, তাহলে 15,000 টাকা পাওনাদার ক্রেডিট। এরপরে আছে কি উত্তোলন, উত্তোলন কি করবা, ডেবিট করবা। তোমরা লিখে নিও, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা শর্ট করার জন্য। ক্রয় হিসাব, এটাও ডেবিট। বিক্রয়, এটা কি আয়,
তাহলে ক্রেডিট করে লিখতে হবে যেহেতু আয়, তাই না? বিনিয়োগের সুদ এটা কি আয়, তাই অবশ্যই তোমরা ক্রেডিট করে লিখবা। আমি ভিডিওটা শর্ট করার জন্য তাড়াতাড়ি করার জন্য টাকার পরিমাণটা লিখতেছি না, তোমরা টাকার পরিমাণটাও প্রশ্ন দেখেই লিখবা, সেটা তো বলার কোনো সম্ভাবনা নেই। তারপর হলো কি বিমা সালামি। বিমা সালামি এটা কি দেয়, যে বিমা কোম্পানির সাথে যে চুক্তি করা হয় সেখানে প্রতি মাসে যে ওদেরকে প্রিমিয়াম দেওয়া হয়, প্রতি মাসে হোক বা বিমা সংস্থা হোক, যেটাই হোক না কেন বিমা প্রিমিয়াম এটা একটা কি চার্জ, এটা একটা খরচ। আর খরচ আমরা জানি কি ব্যয় হলো কি ডেবিট। আমদানি শুল্ক, বিদেশ থেকে পণ্য আমদানি করার জন্য যে শুল্ক দেওয়া হয় সেটা কি ব্যয়। আর আমরা জানি ব্যয় আর সম্পদ কি ডেবিট, ব্যয় আর সম্পদ হলো ডেবিট, তাই অবভিয়াসলি এটা কি হবে ডেবিট হবে। কমিশন প্রাপ্তি, এই যে আমি লিখে দিলাম যে প্রাপ্তি, প্রাপ্তি লেখা থাকলে কিন্তু কি ক্রেডিট। তারপরেও বুঝে করতে হয় কমিশন প্রাপ্তি মানে এটা হলো এটা আয়, আমরা জানি আয় হলো কি ক্রেডিট। আর বিনিয়োগ তো একটা সম্পদ, বিনিয়োগ সবসময় ডেবিট। ব্যাংক জমা সুদ, ব্যাংক হিসেবে টাকা, ব্যাংকে টাকা রাখার পরে ব্যবসায়ের যে ব্যাংক হিসাব থাকে সেই হিসেবে টাকা জমা রাখার পরে যে অতিরিক্ত টাকা সেখানে আর্ন হয় সেটা হবে কি আয়, সেটা একটা রেভিনিউ। আর আমরা জানি কি রেভিনিউ মানে ইনকাম, অর্থাৎ আয় হলো কি ক্রেডিট, তাহলে ক্রেডিটের পরে টাকা লিখতে হবে। আসবাবপত্র, দিস ইজ অ্যান্ড ফিক্সড অ্যাসেটস। আসবাবপত্র হলো এক ধরনের কি স্থায়ী সম্পদ, সম্পদ ডেবিট। বিজ্ঞাপনটা কিন্তু ব্যয়, ঠিক না? অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন এটা কি ব্যয়, টিভিতে হোক সেটা পত্রিকায় হোক, যেভাবে বিজ্ঞাপন দেখ না কেন সেটা কোম্পানির জন্য একটা কি খরচ, ঠিক আছে? দিস ইজ মানে কাইন্ড অফ এক্সপেন্ডিচার, এটা এক ধরনের কি ব্যয়। তাই আমরা জানি সকল ধরনের ব্যয় হলো কি ডেবিট। পারম্পরিক মজুদ, অর্থাৎ শুরুতে যে মজুদটা থাকে পণ্য থাকে, পারম্পরিক মজুদ পণ্য সেটা ডেবিট। সমাপনী ব্যাংক জমা, এটা কিন্তু অনেকে ভুলে ফেলে, এটা কিন্তু দিস ইজ নট ক্লোজিং ইনভেন্টরি, এটা কিন্তু ক্লোজিং ইনভেন্টরি না, এটা কিন্তু সমাপনী মজুদ পণ্য না, এটা সমাপনী ব্যাংক জমা। একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে জায়েন্ট এতে সবই কিন্তু সমাপনী, ওকে? তো সমাপনী ব্যাংক জমা, এখানে সমাপনী শব্দটা থাকার কারণে অনেকে ভুল করে এটা সমাপনী মজুদ পণ্য মনে করে, এটা সমাপনী মজুদ পণ্য না। যদি সমাপনী শব্দটা লেখা নাও থাকতো তাহলে আমরা সমাপনী ব্যাংক জমায় ধরে নিতাম, ওকে? এটা সম্পদ, এটা ডেবিট করতে হবে। এটা ডেবিটের ঘরে টাকা এবং ক্রেডিট ঘরে টাকা তোমরা লিখবা, দুটো ঘরের টাকা কি হবে সমান হবে, তাহলে তোমার অঙ্কটা হয়ে গেছে, ওকে? ঠিক আছে, আজকের মতো ভিডিওটা হলো এই পর্যন্তই।